ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক 5ই নভেম্বর 2025-এ এসব ব্যাংকের বোর্ড বিলুপ্ত করেছে এবং প্রশাসক নিয়োগ করেছে এবং ঘোষণা করেছে যে এই 5টি ব্যাংককে একীভূত করে একটি বড় মেগা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। প্রথমে প্রশ্ন আসে, যারা এসব ব্যাংকে টাকা রেখেছিলেন সেই সব আমানতকারীদের কি হবে? গভর্নর বলছেন 2 লক্ষ টাকার নিচে আমানতকারীরা দ্রুত টাকা তুলতে পারবেন। পরের প্রশ্ন হয়, ব্যাংকগুলো তো শেয়ার বাজারে ছিল, লক্ষ লক্ষ মানুষ শেয়ার কিনেছিলেন, তাদের কাছে কোটি কোটি শেয়ার এখনো আছে, তারা টাকা ফেরত পাবেন? উত্তর হলো, গভর্নর বলছেন না। ডক্টর মনসুর বলছেন এই ব্যাংকগুলোর শেয়ার প্রতি নামমাত্র 10 টাকার ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব ইতিমধ্যে মাইনাস প্রায় 350 থেকে 450 টাকা পর্যন্ত নেমে গেছে, ফলে শেয়ার যুক্তিসঙ্গত মূল্য হারিয়েছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু শেয়ার হোল্ডারদের জন্য মর্মান্তিক খবর হলো স্পন্সর এবং সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার এখন মূল্যহীন, শূন্য বিবেচিত হবে। এ কারণেই স্পন্সর এবং সাধারণ শেয়ার হোল্ডার কেউই আর ক্ষতিপূরণের অধিকারী হবেন না, কারণ ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এতটাই খারাপ যে শেয়ার রূপে কিছু ফেরত দেওয়া সম্ভব নয়। মানে যারা এই ব্যাংকগুলোর শেয়ার কিনেছিলেন শেয়ার বাজারে, এখন সেই শেয়ারগুলোর কোনো দামই নেই। সরকার তাই শেয়ারগুলো নিয়ে নিচ্ছে কোনো দাম ছাড়া। বাংলাদেশ ব্যাংক শুধু একজন রেগুলেটর না, বরং পুরো ব্যাংক খাতের চূড়ান্ত তদারককারী বা ওয়াচডগ। এখানে এসেই প্রশ্নটা কঠিন হয়ে যায়। যখন এই 5টি ইসলামী ব্যাংক ধীরে ধীরে মূলধন ঘাটতির দিকে যাচ্ছিল, অতিরিক্ত ঋণ দিচ্ছিল, অনিয়ম করছিল, ডিপোজিট টানতে অস্বাভাবিক হারে লাভের প্রলোভন দেখাচ্ছিল, তখন বাংলাদেশ ব্যাংক কি করছিল? বসে ঝিমুচ্ছিল? আসুন জানি বাংলাদেশ ব্যাংকের কাজটা কি। মোটা দাগে কাজ হলো ব্যাংকগুলোর মূলধন দেখা, ঋণ জমার অনুপাত নিয়ন্ত্রণ করা, বড় ঋণ বা ইনসাইডার লোন বা সংশ্লিষ্ট পক্ষকে মনিটর করা এবং নিয়ম ভাঙলে সতর্কতা বা শাস্তি দেয়া। কিন্তু বাস্তবে দেখা গেছে এই ইসলামী ব্যাংকগুলোর অনেকেই নিয়মিতভাবে এই সীমা ভেঙে ঋণ দিয়েছে, আর সেসব লোনের বড় অংশ ছিল রাজনৈতিক প্রভাবিত বা ইনসাইডার লোন। বাংলাদেশ ব্যাংক জানত, কারণ প্রতি মাসেই প্রতিটি ব্যাংক তাদের ঋণের রিপোর্ট পাঠায় বাংলাদেশ ব্যাংকে। তবুও সিগন্যাল দেওয়ার সত্ত্বেও অনেক ক্ষেত্রে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বা বাংলাদেশ ব্যাংক নেয়নি। তো কি করতে পারত বাংলাদেশ ব্যাংক? এই অবস্থায় যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল ওই ব্যাংকগুলোর বোর্ড বিলুপ্ত করা, অডিট কমিশন পাঠানো আর প্রয়োজনে তালিকাভুক্তি স্থগিত করা। কিন্তু সেটা না করে বাংলাদেশ ব্যাংক অনেক সময় রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে নীরব থেকেছে, আর যার ফল এখন এই ভয়াবহ ঋণাত্মক পরিস্থিতি। তাহলে কি আইনি ও নৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক দায় এড়াতে পারে? উত্তর হলো না, উচিত নয়। কারণ ব্যাংকগুলোর প্রতিটি ঋণ অনুমোদন হয় কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আওতায়, আর বড় ঋণের ক্ষেত্রগুলোতে, বিশেষত 100 কোটি টাকার ওপরে যে ঋণগুলো দেয়া হয়, বাংলাদেশ ব্যাংক জানে কোন ক্লায়েন্ট কত ঋণ নিয়েছে, কখন খেলাপি হয়েছে। রেগুলেটর যদি দীর্ঘদিন ধরে চোখ বন্ধ করে রাখে, তাহলে দায় তো শুধু ব্যাংকের দিলে হবে না। বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, আমরা আগের প্রশাসনের রেখে যাওয়া সমস্যার সমাধান করছি। মানে তিনি আগের গভর্নরদের সময়ের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। তবে সমালোচকরা বলছেন, যেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক বোর্ড ভেঙে দিল, তখনই তারা পরোক্ষভাবে স্বীকার করে নিল যে তারা ব্যর্থ হয়েছে আগে নজরদারিতে। এই ইসলামী ব্যাংকগুলোর স্পন্সর ডিরেক্টররা বছরের পর বছর ধরে ব্যাংকের টাকা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। অনেকে ইনসাইডার লোন নিয়েছে, মানে নিজেদের বা আত্মীয় স্বজনের নামে বিশাল অঙ্কের ঋণ নিয়ে পরে তা ফেরত দেয়নি।
তো বাংলাদেশ ব্যাংক বারবার সতর্কবার্তা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কঠোর শাস্তি বা পরিচালনা পর্যায়ে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ফলাফল হলো ব্যাংকগুলোর মূলধন ঘাটতি এবং আজকে শেয়ার হোল্ডারদের বিনিয়োগ একেবারে শূন্য। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কি মামলা করা সম্ভব? আইন অনুযায়ী এটা সহজ নয়, কিন্তু অসম্ভব না। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 1972-এর আওতায় বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তবে সম্পূর্ণ দায়মুক্ত নয়। দুটি দিক থেকে মামলা বা আইনি পদক্ষেপ সম্ভব হতে পারে। এক, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল। যে কেউ বা কোনো সংস্থা জনস্বার্থে আদালতে আবেদন করতে পারে যুক্তি দিয়ে যে বাংলাদেশ ব্যাংকের অবহেলা জনসাধারণের ক্ষতি করেছে বা তার শেয়ার হোল্ডারদের ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারদের মামলা, ক্লাস অ্যাকশন। যদি একাধিক বিনিয়োগকারী প্রমাণ করতে পারেন যে বাংলাদেশ ব্যাংক সময় মতো সতর্ক করেনি বা তথ্য গোপন করেছে বা ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিতে গড়িমসি করেছে, তাহলে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারেন। যদিও বাংলাদেশের ব্যাংকিং আইন এখনও ক্লাস অ্যাকশনকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেনি, কিন্তু হাইকোর্টের মাধ্যমে রিট আকারে এই মামলা সম্ভব। এ ধরনের মামলা আমরা আগেও হতে দেখেছি। তবে রেগুলেটরকে দায়ী করা মানে পুরো আর্থিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু জনগণ ক্ষতিগ্রস্ত হলে আদালতে প্রতিকার চাইতে পারে। আদালত মনে করলে বা আদালত যদি মনে করেন রেগুলেটরি ব্যর্থতার দায়ে বাংলাদেশ ব্যাংককে জবাবদিহির মুখে ফেলতে পারেন। যদি এটা আদালতে যায় তাহলে প্রথমবারের মতো দেখা যাবে রেগুলেটর নিজেই অ্যাকাউন্টেবিলিটির মুখে পড়েছে। আর্থিকভাবে সংকটে থাকা 5টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণ দিতে পারেন। এখানেই আরেকটা প্রশ্ন এসে যায়, কেন সরকার ক্ষতিপূরণ দেবে? সরকার চলে তো জনগণের করের টাকায়। বাংলাদেশ ব্যাংকের অনিয়মের দায় জনগণ নেবে কেন? নিলে আপনি নেবেন, বাংলাদেশ ব্যাংক নেবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ওই 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিচ্ছে সরকার, আর আমানতকারীদের 15,000 কোটি টাকার শেয়ার দেয়া হবে। এখানেও করের টাকা দিয়ে নিজেদের দায় এড়ানোর একটা চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক একদিকে নিজেকে রক্ষা করছে, আমরা সংস্কার করছি বলে, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, সংকটের জন্ম তো তাদের নজরদারির ফাঁকেই হয়েছিল। তাই দায় শুধু ব্যাংকের নয়, বরং পুরো নিয়ন্ত্রক কাঠামোকে নিতে হবে। যেহেতু তাদের অনুমোদন ছাড়া কোনো বড় ঋণ দেয়া যায় না, তাহলে এত বড় অঙ্কের টাকা যখন গায়েব হয়ে গেল, তখন রেগুলেটর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? তারা কি চোখ বন্ধ রেখেছিল, নাকি ইচ্ছাকৃতভাবে চুপ থেকেছে? এই প্রশ্নগুলোর উত্তর আজকে তার দেয়া উচিত।